এই এদিকে এদিকে আইতাছি। বয় বয়। আচ্ছা তোর চা তো আমার খুব ভালো লাগে রে, আমার একটু চা দে। আরে বন্ধু তুই কি খাবি? আমি তো বন্ধু একটা বিড়ি খামু। বিড়ি খাবে তুই? হ্যাঁ বন্ধু। এই তোর কাছে বিড়ি আছে? না, আমার কাছে তো বিড়ি নাই। বিড়ি খাইলে যে স্বাস্থ্যের ক্ষতি হয় ওইটা কি আপনি জানেন না? আমগর তো ক্ষতি হয় না। আরে ওইটা আমার বউ না? ক্ষতি হইব কেমন কইরা? আপনি তো পুরাই ডিস্টিং, খুব সুন্দর। কি চা খাবেন? ওর কাছে তো বন্ধু বিড়ি টিড়ি নাই, তাহলে তুই একটা চাই খা। কি চা খাবি তুই? আমি তো বন্ধু দুধ চা খামু। দুধ চা খাবি? হ্যাঁ বন্ধু। আরে দুধ চা খাওয়া লাগবে না, তুই একটা রং চাই খা। লো রং চাই খাই দাও আজকে। ওরও একটা রং চা দাও। 1 মিনিট, এখনই দিতাছি। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। একটু বইরা দাও। আমার হাতের চা একটু খাইলেই মন জোড়ায় যায়। এই জন্য তো বললাম একটু কাপটা বইরা দাও। হ্যাঁ তাই তো, ও কত বড় নির্লজ্জ আর বেহায়া। এই পর পুরুষ বেটাগুলোকে কেমনে হাসাহাসি করে চা বেচতেছে। আমি আজকে একটা উচিত শিক্ষা দেবো। তোমার চা না খালি আমার খাইতেই মন চায়, খালি খাইতেই মন ওই চায়। তুই এই জায়গায় এসে পোলাগো নিয়ে ফষ্টি নষ্টি করতেছস আর চা বেচতেছস না? তোর আমি কতবার কইছি তুই আর চা বেচতে পারবি না? এই 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 আপনি কেটা? সে চা বেচবে না কি করবে? কি আমি কেরা না? আমি ওর স্বামী। এই তুই চল। দাঁড়াও ভাই, আমার টাকাটা দেন, টাকাটা লই লই। ওই তোর টাকা টোকার গোষ্ঠী মারি নিয়ে তাড়াতাড়ি আয়। আজকে বাড়িতে তোর শেষ মুয়া। আরে আমার টাকা। তোর আমি কতবার নিষেধ করছি তুই আর চা বেচতে পারবি না। তুই আমার কথা শুনিস না কেন? চা বেচতে পারবো না মানে? তুমি দিন মজুরি করে যে কয় টাকা কামাই করো এইগুলা দিয়ে তো সংসারে চলে না, তুমি আবার আমার গায়ে হাত দিতাছো। এই তুমি যে কয় টাকা কামাই করো এই কয় টাকা দিয়ে বাজার সদাই কিছুই আনতে পারো না। আবার তোমার বাপের ওষুধ লাগে, আমারও তো মা আছে, আমার মা অসুস্থ, আমার মায়েরও তো ওষুধ লাগে। আমি যদি চা বিক্রি করে এনে সমস্যার কি হইলো? কি কইলি? তুই আমার কামাই নিয়ে খোঁটা দিতেছস? ওই তুই তাছস আমার বাড়ির বউ, আমার বউ। তুই বাড়িতে সভ্যভাবে চলাফেরা করবি, শাড়ি পরে কাপড় পরে ভালো ড্রেস পরে থাকবি। তোর পোশাক আশাকের অবস্থা দেখছস? কি পোশাকের অবস্থা? তুই কি চা বেচতে যাস নাকি পোলাগোর লগে ঢলাঢলি করতে যাস? আমি কিছু বুঝি না। এই একদম উল্টাপাল্টা কথা কইবা না। উল্টাপাল্টা কথা যদি কও তাহলে কিন্তু খবর আছে। কি তুই আমার খবর করবি? আজকে তোর আমি আল্লাগো সাইরে দাও আমার। তোর আমি আজকেই তালাক দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাইরে হয়ে যা আমার বাড়ি থেকে। আরে কি ব্যাপার? আমি কি আপনাকে বলেছি যে আপনি আমার সঙ্গে সঙ্গে আসুন? এই যে রেস্টুরেন্টে এত মানুষ, যান তাদের খেয়াল রাখুন। ঠিক আছে যান। ওই যে দোতলাটা দেওয়ার কথা না, ওটা আমাকে বাড়ি। আফা আমার কটা ভিক্ষা দেন না। বিথি তুমি? এ কি নাইম, তুমি আমাকে এত সহজে চিনতে পেরেছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনবেই না। ও আমি তো এখন অনেক বড় লোক, যদি তুমি আমাকে নাও চিনতে তাও এখন আমাকে তোমার চেনার কথা, কারণ আমি তো এখন অনেক টাকার মালিক, কোটিপতি বলতে পারো। তুমি হঠাৎ করে এত টাকা পয়সার মালিক কেমনে হইলা? তুমি যখন আমাকে তোমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, আবার কি করেছিলে? আমাকে তালাক পর্যন্ত দিয়েছিলে আমি যেন আর চা বিক্রি না করি। তুমি কি জানো আজকে আমি এত এত টাকার মালিক কি করে হয়েছি? সেই দিন যখন তুমি আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে আমার চা বিক্রির জন্য, সেই চা বিক্রি করে আজকে আমি কোটিপতি হয়েছি। এই যে রেস্টুরেন্ট দেখছো, পার্ক দেখছো, এটার মালিক আমি। শুধু এই একটা না, সারা বাংলাদেশে আমার 10টা রেস্টুরেন্ট আছে যেখানে চা বিক্রি হয়। আর সেই দিন তো তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে এই চা বিক্রির অপরাধে। শোনো, এই চা বিক্রি করতে করতেই না আজকে আমি এত টাকার মালিক হয়েছি। আর তুমি ভেবো না আমি এখনো সেই দিন মজুরের বউ বিথি আছি। এখন কিন্তু এটা ভাবলে অনেক ভুল হয়ে যাবে। স্বপন কিছু টাকা দে, এই ফকিন্নেটাকে এখান থেকে বিদায় করি। এনে চল। বিথি হায় হায়, আমি এটা কি করছি? আমি কি না আমার বউরে চা বিক্রি করতে নিষেধ কইরা
বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে তালাক দিয়ে দিছি। আজকে আমার বউ কত টাকা পয়সার মালিক, আর আমি কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আল্লাহ, তুমি আমার এটা কি শাস্তি দিলা? বিথি, স্বাধীন বাংলাদেশ। এই এই চিল্লা চিল্লা কি বলতাছিস? খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা ঘুমাবো কি? তোর চিল্লা চিল্লির জন্য আমি ঘুমাতে পারলাম না। দেখি দেখি কি করতেছিস দেখি। এই, এই করিস তো সামান্য ঝাড়ুদারের কাজ, তার আবার পড়ালেখা, যত সব ইডিয়েট কোথাকার। এই পড়ালেখা করে কি করবি? জন্মিছিস তো ছোট লোকের ঘরে, তোর কাজই তো হবে ছোট লোকের কাজ করা। এই লেখাপড়া কি জজ ব্যারিস্টার হবি? স্যার আপনি এটা কি করলেন? আপনি আমার বই ফেলাই দিলেন কিসের জন্য? আমি তো আপনাকে ডিস্টার্ব করতেছি না, আমি আমার কাম শেষ করে এনে বয়ে বয়ে পড়তেছি। আমি লেখাপড়া শেষ করে অনেক বড় হইতে চাই, ভালো চাকরি করতে চাই। কাজ বাদ দিয়ে লেখাপড়া, আবার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, লেখাপড়া করে চাকরি করবি, এই ঝাড়ুদার ছাড়া কোনো কাজই তোরা করতে পারবি না। ছোট লোকের কাজই করবি, ইডিয়েট কোথাকার। স্যার মুখ সামাল দেয়া কথা কোন কইতাছি? আপনি কথায় কথায় আমার ছোট লোক কইতাছেন কেন? আমরা গরিব হইছে বইলা কি আমরা মানুষ না যে আমাকে লগে এরকম খারাপ ব্যবহার করতেছেন? এই তোর এত বড় সাহস, আমারই বাসার সামনে গেটের পাশে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লাচ্ছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস কেন? এই রাস্তা কি আপনার বাপের নাকি আপনার? এই রাস্তা তো সরকারি রাস্তা, আমি সরকারি জায়গায় বয়ে বয়ে পড়তাছি, আপনার এত সমস্যা হইতাছে কেন? বেয়াদব কোথাকার, তোর এত বড় সাহস, সামান্য রাস্তার একটা ঝাড়ুদার হয়ে আমার মুখে মুখে তর্ক করিস? আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আমি আপনার চাকরি করি না, আপনারটা খাই না, আপনারটা বলি, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? এবার তো শুধু তোর গালে থাপ্পড় মেরেছি, এরপরে যদি চিল্লাচিল্লি করিস, এই জুতা দেখেছিস, জুতা দিয়ে বাইরেতে এই জায়গা থেকে দূর করে দেব। ও তাই না? আপনি আমার এখান থেকে জুতা দিয়ে বাইরেতে বের করে দিবেন? আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখানে বসলাম, এখানে বয়ে বয়ে এখন চিল্লে বই পড়বো। আপনার যদি এত ক্ষমতা থাকে আপনি আমার এখান থেকে উঠে দেখান। দেখছস কত বড় সাহস, আর মজাটা আমি দেখাচ্ছি। এই এই তোর এত বড় সাহস, দে বইতে বল। তোর লেখাপড়ার লেখাপড়া ঠিক, তোর লেখাপড়ার কি কইবা? কি হইছে? এই যে কিসের গঞ্জাম করতেছ? আরে বাবা দেখো না, সামান্য ঝাড়ুদার আমার মুখে মুখে তর্ক করছে। আরে মা, তুমি এখানে কি করো? চাচা আপনি এখানে? কি ব্যাপার, তুমি ঝাড়ুদারের মা বলে সম্বোধন করতেছো, কারণটা কি? তুই কাকে সাধারণ ঝাড়ুদার বলছিস? এ সামান্য ঝাড়ুদার নয়। শোন, চাচা 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 আপনার কি হয়েছে? চাচা চাচা কথা কন। মানে আমার একটু পানি খাবে গো মা, আমার গলাটা শুকিয়ে গেল লাগছে, আমি মনে হয় বাঁচব না মা, আমার একটু পানি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে যেতেছি। চাচা এই যে নেন পানি। চাচা এখন কি ঠিক লাগতেছে? বলে মা, মারে আমি তো হার্টের রোগী, আমার তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো মা। এই এই ব্যাগের ভিতরে টাকা আছে, এটা একটু খুলে দেখো, এর ভিতরে টাকা আছে মা। এত টাকা? মা তোমার যা লাগে তুমি টাকা নিয়ে যাও মা, তাও তুমি আমার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো মা। চাচা আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি আপনার হাসপাতালে নিয়ে যেতেছি। উঠেন আপনি, আসেন উঠেন, আস্তে আস্তে উঠেন। চলেন। এখন তো বুঝলি কেন ওকে আমি মা বলেছি? বাবা আসলে আমি না বুঝে না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মা তোমাকে বলি, সেদিনের পর থেকে তোমাকে আমি অনেক খুঁজছি, কোথাও তোমাকে আমি পাইনি। আর তোমার তো সংসারে কেউ নেই, আজ যখন তোমাকে পেয়েছি আর তোমাকে ছাড়বো না। তুমি যে আমার উপকার করেছো তার প্রতিদান আমাকে দিতে হবে। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। চৈতি যেমন আমার বোন, আজকে থেকে আমি নতুন আরেকটা বোন পেলাম, ওরা একই সাথে থাকবে আমাদের বাসায়, একই সাথে লেখাপড়া করবে। আর বোন রে, তোরে আমি অনেক
বকাবাজি করেছি, অনেক কথা বলেছি, তুই আমার কথা কিছু মনে করিস না, ভাই হিসাবে ক্ষমা করে দিস। আয় আয় ভিতরে আয়। না না ভাইজান, আমি ওইসব কিছু মনেই রাখি নাই। আচ্ছা ঠিক আছে, চল 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 বাসা চল। এই যে নিন উকিল নোটিশ, আজকের মধ্যে বাড়ি খালি করে দিবেন। এটা আপনারা কি আর উকিল নোটিশ দিতেছেন? আর আমার বাড়ি থুইয়া আমি কেন বাইরে যাবো? কেন যাবেন আপনি বুঝতে পারছেন না? আজকের মধ্যে আপনি এই বাড়ি ছেড়ে দিবেন, না হলে কিন্তু আমরা বাড়ি ঘর ভেঙে দিব সব। ম্যাডাম ঠিকই বলেছে, আপনি বাড়িঘর ছেড়ে দেন আর আমাদের কাজ আমাদের করতে দেন। দেখুন, আপনার সাথে আমরা বেশি কথা বলতে পারবো না, আজকের মধ্যে বাড়িটা খালি করে দিবেন। আমার বাড়ি আমি ছেড়ে যাবো মানে? কেডাই পাঠাইছে উকিল নোটিশ? আমি বলেছি। দেখুন না ম্যাডাম, বাড়ি ছাড়তে যাচ্ছে না, আমাদের মুখে মুখে তর্ক করছে। শুনুন, আজকে বিকেল 4টার মধ্যে আপনি এই বাড়ি ফাঁকা করে দিবেন। আমরা চাই না আজকের পর থেকে আপনি আর এই বাড়িতে থাকুন। আর হ্যাঁ, আপনারা এখনো ওনাকে উকিল নোটিশ দেননি। আরে ম্যাডাম কি বলছেন? দেখুন, উকিল নোটিশ ওনার হাতে আছে, উনি আমার কোনো কথাই শুনছে না। এটা তুই কি কস মা? আমি বেলা 4টার মধ্যে এই বাড়ি থেকে চলে যাবো, তুই আমার মেয়ে হইয়া তোর এই বাবার এই বাড়ি থেকে তাড়াই দিবি? এইখানে কে কার বাবা কে কার মেয়ে সেই পরিচয় দিতে আসিনি। এইখানে আমি আইনের লোক, আমি আইন নিয়ে কথা বলছি। শুনুন, আপনার এখানে যেহেতু উকিল নোটিশ চলে এসেছে, আপনাকে এই বাড়ি ছাড়তেই হবে। আজকে বিকাল 4টার মধ্যে আপনি এই বাড়ি ছেড়ে দিবেন, ব্যাস। বাহ, অসিরে সব কিছু ভুলে গেলি রে মা। আমি কত মাথার গাম পায়ে ফাইলা খাইয়া না খাইয়া তোর লেখাপড়ার টাকা জুগাইছি, সেই টাকা নিয়ে পরীক্ষা দিছস, লেখাপড়া করে এখন ম্যাজিস্ট্রেট হইছস, আর তুই কিনা আমার নিজের মাইয়া হইয়া তুই আমার বাড়ির থেকে বাইর করে দিবি? আচ্ছা দে, আমারও বাইর করে দে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এই শুনুন, কান্না বাদ দেন। যেহেতু আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম বাড়ি ছাড়তে বলছে, আজকের মধ্যে আপনাকে বাড়ি ছাড়তে হবে, না হলে পুলিশ দিয়ে ঘাড় ধাক্কাতে বের করে দিব। ম্যাডাম, আমার আর আপনাকে পুলিশ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিতে হইব না, আমি নিজেই চলে যাব, কারণ আমি তো অত ভাগা বাবা, এই পৃথিবীতে তো আর আমার কেউ নাই। কিন্তু আমার একটা মায়ের লাগা মাথার গা পায়ে ভাইলা সেই টাকা উপার্জন কইরা আমার সেই মেয়েটার আমি লেখাপড়া করাইছিলাম। জানেন ম্যাডাম, এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন ম্যাজিস্ট্রেট হইছে, তার বাবার সিটে না, সে ভুলে গেছে তার হত দরিদ্র বাবা তার পরীক্ষার বড় গোলামের টাকার লাইগা মানুষের হাতে পায়ে ধরে টাকা নিয়ে আইছে। তিনি ভুলে গেছে যে তার হত ভাগা বাবা কিছু না খাইয়া তার মেয়েটার মুখে খাওয়াইয়া তার স্কুলে পাঠাইয়া দিছে। আসলে কি জানেন ম্যাডাম, আজকের এই পরিস্থিতিতে ওদের লাইগাই মনে আমি সারাটা জীবন বসবে গিয়ে ডালছি। আচ্ছা থামুন, আমি এখানে আপনার এই কষ্টের করুণ কাহিনী শুনতে আসিনি, আমি এসেছি আমার কাজ করতে। আমার কাজ আমাকে করতে দিন। আচ্ছা, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। জি ম্যাডাম, জি ম্যাডাম। আসুন। এটা শুনুন, ম্যাডাম যা বলে তাই শুনেন, নাহলে কিন্তু আপনার বিপদ হবে। ম্যাডাম, আমার ঘর বাড়ি তো সবকিছুই দিয়ে দিলেন, আরো কিছু নেওয়ার বাকি আছে, যান ঘরে যান, যাই দেখেন যদি কিছু নেওয়ার বাকি থাকে। বাবা, আমি জানি তুমি এই বিষয়টা নিয়ে অনেক মনোক্ষুণ্ণ হয়েছো। বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আর আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই বাড়ি ছাড়তে বলিনি। বাবা, আমি তো জানি আমার বাবা আমাকে ঠিক কতটা কষ্ট করে মানুষ করেছে। বাবা, আমি তো সেই ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি। মার ভালোবাসাটা বোঝার আগেই মা ডাকটা মুখ থেকে চলে গেছে। আমি তো জানি তুমিই আমার মা, তুমিই আমার বাবা। বাবা, আমাকে পড়াশোনা করানোর জন্য তুমি কত কষ্টই না করেছো। আমাকে ম্যাজিস্ট্রেট বানাবে বলে তুমি হাড় ভাঙা পরিশ্রম করেছো। বাবা, আমি সেই তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব তুমি কি করে ভাবলে বাবা? তবে হ্যাঁ, এটা সত্য,
আমি তোমাকে আর এই বাড়িতে থাকতে দিব না, কারণ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বাবা। বাবা, আমি ঢাকা বসুন্ধরাতে তোমার নামে একটা ফ্ল্যাট কিনেছি, তুমি এখন থেকে সেখানেই থাকবে। বাবা, তুমি তো সারাটা জীবন কষ্টই করে কাটালে, একটু সুখ করো না বাবা। এখন তোমার মেয়ে বড় হয়েছে, তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, এখন তো তোমার মেয়ের ইনকাম আছে, তাই না বাবা? তুমি এখন থেকে পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে, আমি তোমাকে দেখাশোনা করব, তুমি আমার চোখের সামনে থাকবে বাবা সব সময়। এই গ্রামে পড়ে থাকো, কখন কি খাও কখন কি করো আমি তো কিছুই জানি না। আমার খুব কষ্ট হয় বাবা তোমাকে ছাড়া থাকতে। আমি জানি আমি যদি আপোষে তোমাকে বলতাম তুমি যেতে চাইতে না, শুধুমাত্র তোমাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি এভাবে এসেছিলাম, কিন্তু বুঝতেই পারিনি বাবা তুমি বিষয়টা নিয়ে কষ্ট পাবে। আর কষ্ট কেনই পাবে না বলো? সত্যিই তো, কোনো বাবা মাকে সন্তানকে লালন পালন করে বড় করে এই জন্য যে তার সন্তান তার বাড়ি থেকে তাকে বের করে দিবে। বাবা, তুমি তো আমাকে অমানুষ করনি, মানুষ করেছো। মারে, আসলে আমি তোরে ভুল বুঝছি, আমি তাই তো কই আমার মেয়ে কোনোদিনও আমার লোকে এরকম করতে পারে না, কিন্তু কেন করতেছে তখন না, অহন আমার গর্ব হইতেছে যে আমার মাথের গাম পায়ে ফেলই না, টাকা পয়সা উপার্জন কইরা তোরে লেখাপড়া করাই আমি ম্যাজিস্ট্রেট বানাইছি। এইটা আমার বিফলে যায় নাই, আমার সার্থক হইছে রে মা। বাবা, এই মুখটা যেন আমি সব সময় দেখতে পারি, এই জন্য তোমাকে আমি আমার সাথে নিয়ে যেতে এসেছি। বাবা, তুমি যাবে না আমার সাথে? আরে যাবো না মানে, চল মা, অহনই যামুগা। আমার লক্ষ্মী বাবা, চলো। আয় মা, আয়। মারে, তুই তোর তো বড় কষ্ট, এটা আমি জানি, তুই ভালো করে লেখাপড়া কর। আমি তো ল্যাংড়া মানুষ, আবার অসুস্থ হইয়া পড়ে রয়েছি, আমি আর কয়দিন বাঁচুম, আমি তো আর কাম কাজ করা পারুম না। তুই লেখাপড়া শিখে ভালো একটা চাকরি কর। তুমি কোনো চিন্তা করো না তো, আমি মন দিয়ে লেখাপড়া করতেছি, আর আমি অনেক ভালো একটা চাকরিও পাবো। আমি যখন চাকরি পাবো তখন না তোমার কোনো দুঃখ কষ্ট থাকবো না, বুঝছো? একদম চিন্তা করবে না, বসে থাকো। আরে মা, তোরই তো এই সংসারে আল ধরন লাগবো। কত করে? কোনটা নিবেন? এই তো এইটা। এটা স্যার, এটা 80 টাকা, এটা 60 টাকা, আর এটা 120 টাকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটা আমাকে 1 কেজি দেন। বাহ, তুমি পড়াশোনা করতেছো আবার আমু বিক্রি করতেছো, কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, মানুষের ইচ্ছা থাকলে সবই সম্ভব, আর আমাগো মতো গরিব মানুষের কাছে এটা তো কোনো ব্যাপারই না। এই যে আমার বাবা অসুস্থ মানুষ, আর আমি স্কুলে পড়াশোনা করি। আমার বাবা অসুস্থ মানুষ হয় না, সবকিছু সামাল দিতে পারে না। এই যে আমি স্কুলে পড়াশোনা করি, আমার একটা বেতন আছে স্কুলের, আর তাছাড়া বাবাও তো অসুস্থ, পঙ্গু, হাঁটতে পারে না। আমার আব্বারও তো একটা ওষুধের খরচ আছে না স্যার? আমি যখন স্কুল থেকে বাড়িতে আসি, আমি বাড়িতে না যাইয়া আব্বার দোকানে আসি, আব্বার একটু সাহায্য করি। আর যতক্ষণ আমি স্কুলে থাকি, আব্বা কষ্ট মষ্ট কইরা এই দোকানে বসে থাকে। আব্বারে আমি অনেকবার বুঝাই কইছি, আব্বা একটা কর্মচারী রাখো, থাকুক, আমরা না হয় একটু কমই খাইলাম, তারপরেও তোমার তো একটু সাহায্য হইব, তোমারও শরীরটা সুস্থ থাকবো। কে শুনে কার কথা? তাও একটা পুচি পোলা রাখছিল, পোলাটা না চুরি করে পলায় গেছে। এখন তো আর কিছু করার নাই। এই যে আব্বা একদম বেশি অসুস্থ হয়ে গেছে, আর আমি এনে বসে বসে পড়তেও আছি, আবার আমও বিক্রি করতেছি। কেন, তোমার কোনো ভাইটাই নেই যে তোমার বাবার কাছে হেল্প করবে? না স্যার, আমার কোনো ভাই নাই। আমি যখন এই দুনিয়াতে আসি তখনই আমার মা মারা যায়, আর আমার আব্বা আমার মুখের দিকে তাকায়া আর একটা বিয়াও করে নাই। আমি আমার আব্বার সাথেই থাকি, আমার আব্বার আমি ছাড়া কেউ নাই। বাহ, চমৎকার। কিন্তু তুমি যে পড়াশোনা করতেছো, পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি তো অনেক টাকার মালিক হইতে চাই, অনেক হাজার হাজার কোটি কোটি টাকার। কি 1000 কোটি টাকার মালিক? কিন্তু তুমি 1000 কোটি টাকার মালিক কেন হতে চাও? স্যার, এই যে আমার আব্বা অসহায় মানুষ, গরিব মানুষ, আর আমি আব্বার দেখাশোনার পাশাপাশি স্কুলেও পড়ি। কোনোদিন সময় যদি না থাকে স্কুলেও যাই না, কিন্তু আমি দেখি আমার আব্বার মতো কত অসহায় মানুষ অসুস্থ হয়ে রাস্তার ধারে বসে আছে, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চিকিৎসা করাইতে পারে না। আর আমার মতো অনেক মাইয়া আছে যাকে লেখাপড়া করার অনেক ইচ্ছা, কিন্তু টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। আমি ওই টাকা দিয়ে ওগো সাহায্য করবো, আমি ওগো পাশে থাকবো, আমার এই টাকা দিয়ে গরিব অসহায় মানুষের চিকিৎসা করামু। যারা লেখাপড়া জানে না
আমি তাকে লেখাপড়া করাইতে চাই। আচ্ছা থাক, শোনো, তোমার কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো। তোমার মতো করে যদি এমন কেউ সবাই ভাবতো না, তাহলে আমাদের এই দেশটা আরো অনেক এগিয়ে থাকতো। শোনো, তোমার স্বপ্ন পূরণের জন্য আমি তোমাকে হেল্প করতে চাই। কিসের হেল্প স্যার? কলমটা দাও তো। কলম দিতেছি। এই যে স্যার। স্যার 1 কোটি টাকা! আল্লাহ গো, এতগুলো টাকা আপনি আমারে দিলেন? হ্যাঁ, 1 কোটি টাকা। এই টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। স্যার আপনি কে? আপনি আমার এতগুলো টাকা কিসের জন্য দিবেন? শোনো, তুমি আমাকে চিনবে না, আমি শিল্পপতি নাজমুল তালুকদারের বড় ছেলে হৃদয় তালুকদার। স্যার আপনি এত বড় লোক একটা মানুষ হইয়া আমার মতো সামান্য একটা আমের দোকানে আইছেন 1 কেজি আমের জন্য। আপনি যদি আমারে কইতেন তাহলে তো আমি সবগুলো আম প্যাকেট করে আপনার বাড়িতে পাঠিয়ে দিতাম। আপনার কয় কেজি লাগবে আমার কোন? শোনো, আমি এখানে আম নেওয়ার জন্য আসি নাই, আসলে দূর থেকে দেখলাম যে একটা স্কুল পড়া মেয়ে দোকানে কি করে, এটা দেখার জন্য এখানে আসছি। স্যার আপনি তো মেলা ভালো মানুষ। স্যার আপনি আমারে কি কইলেন? আমার মতন করে যদি সবাই ভাবতো তাইলে হয়তো কারো কোনো দুঃখই থাকতো না। কিন্তু আমি যেটা মনে করি, আপনার মতন ভালো মানুষ যদি সবাই হইতো না, তাহলে এই দেশটা অনেক আগে যাইতো, কারো কোনো দুঃখ কষ্ট থাকতো না। আপনি মেলা ভালো মানুষ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। বাবা, বাবা দেখছো, শিল্পপতি নাজমুল তালুকদারের একমাত্র পোলা হৃদয় তালুকদার আমাকে দোকানে আইছিল আর আমার কতগুলো টাকা দিছে। এই টাকা দিয়া আমি তোমার চিকিৎসা করামু, আর যত গরিব অসহায় মানুষ আছে সবাই আমি সাহায্য করবো। আজকে থেকে আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না। বাবা চলো, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। যা এখান থেকে। আরে চাচা উঠুন। চাচা আপনি থালাটা দিন তো। ভাবি, এই ভিক্ষার থালা আপনি হাতে নিন, আমি আপনাকে 5,000 টাকা দেবো। তুমি 5, 10, 50,000, 1 লক্ষ টাকা দিলেও এই ভিক্ষার থালা আমি হাতে নিব না। দেখুন ভাবি, আপনি 1 লক্ষ টাকা দিলেও এই ভিক্ষার থালা আপনি হাতে নেবেন না, কিন্তু একটা মানুষ কতটা অসহায় হলে এই ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে পারে, মানুষের কাছে হাত পাততে পারে। ভাবি তোমাকে বলেছিলাম না আজকে বিকালে তোমাকে সবুজের সঙ্গে দেখা করাবো? এই যে সবুজ। আচ্ছা, এই তোর বয়ফ্রেন্ড সবুজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি কি করো সবুজ? জি ভাবি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। এই তুমি কিছু বলো। আচ্ছা তুমি লেখাপড়া কতটুকু করেছো? ভাইজান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স দুটাই কমপ্লিট করেছি। অনার্স কি নিয়ে কমপ্লিট করেছো? ভাইয়া, আমি ইংলিশ নিয়ে অনার্স করেছি। ও ভেরি গুড, ভেরি গুড। আই চলো ওদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে। আচ্ছা চলো। স্যার আমার কটা ভিক্ষা দেন না স্যার। এই অসময়ে আপনাকে এই বাগানের মধ্যে কে ভিক্ষা দিবে? এইসব ফকির টকির ছোট লোক কোথা থেকে আসে অসময়ে? স্যার আমি সকালে থেকে কিছু খাই না, আপনারা ভিক্ষা না দিলে আমি যাবো কই? আপনার কাছে কটা দেন না আপনারা ভিক্ষা। আপনাকে 1 টাকা ভিক্ষা দিব না। আপনি কি যাবেন এখান থেকে? স্যার দেন না স্যার। না গেলে কিন্তু আমি এখন ধাক্কা মেরে আপনাকে বের করে দিব। যা এখান থেকে। আরে চাচা উঠুন। চাচা আপনি থালাটা দিন তো। ভাবি, এই ভিক্ষার থালা আপনি হাতে নিন, আমি আপনাকে 500 টাকা দেবো। আরে সবুজ, তুমি কি পাগল হয়ে গেছো? এই ভিক্ষার থালা আমি কিসের জন্য হাতে নিব? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 1000 টাকা দেবো। আরে আজে বাজে কথা বললো না তো, এগুলো তুমি কি বলছো? আজে বাজে কথা? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 5000 টাকা দেবো। তুমি 5, 10, 50,000, 1 লক্ষ টাকা দিলেও এই ভিক্ষার থালা আমি হাতে নিব না। এই নোংরা থালা আমি কিসের জন্য হাতে নিব? হ্যাঁ দেখুন ভাবি, আপনি 1 লক্ষ টাকা দিলেও এই ভিক্ষার থালা আপনি হাতে নেবেন না, কিন্তু একটা মানুষ কতটা অসহায় হলে এই ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে পারে, মানুষের কাছে হাত পাততে পারে, মানুষের কাছে টাকা চেতে পারে। আপনার কি এত ছোট মনে মানুষ? একবার কি বৃদ্ধ লোকের কথা ভেবেছেন? এই লোকটা কি করে, কি খায়? আপনাদের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা, আপনারা কিনা এত ছোট মনে মানুষ, সামান্য 5টা টাকা ভিক্ষা দিতে পারেন না? আচ্ছা এই নিন আপনার থালা। আল্লাহ, তুমি যে মানুষটা মানুষের জন্য ভাবে, আল্লাহ তুমি তারে তুমি তারে দেই হারাই গো। ছি ভাবি ছি। ভাইয়া, আমি অন্তত তোমাদের থেকে এমন ব্যবহার আশা করিনি। তোমরা কিনা সামান্য 5টা টাকার জন্য একটা ভিক্ষুকের গায়ে হাত তুলতে পারো। আমার ভাবতে অবাক লাগছে, তোমরা আমার ভাই ভাবি। আমার তোমাদের সঙ্গে কথা বলতেও না ঘেন্না হচ্ছে। ছি ছি বর্ষা, তোমার কাছ থেকে আমি এই আচরণ আশা করিনি। চলো আমার সাথে চলো।
সবুজ, আমি আসলে বুঝতে পারিনি যে আমি তোমাকে নিয়ে আসার পর ভাইয়া আর ভাবি তোমার সামনে একটা ভিক্ষুকের সঙ্গে এমন আচরণ করবে। আমি যদি জানতাম যে ভাইয়া আর ভাবি এমন, তাহলে ভাইয়া ভাবির সামনে তোমাকে কখনোই আমি আনতাম না। আসলে আমি এতদিন ভাইয়া ভাবির সঙ্গে থেকেছি ঠিকই, কিন্তু তাদের এমন আচরণ আমি আগে কখনোই দেখিনি। থাকবিতি, বাদ দাও। আসলে আমি ছোটবেলা থেকে গরিব দুঃখের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আর তাছাড়া আমি একটা গরিব ফ্যামিলির সন্তান। আমি অনেক কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আসলে তোমার ভাই ভাবির সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো তা তো ঠিকই। একটা মানুষের সঙ্গে কি মানুষ কখনো এমন ব্যবহার করতে পারে নাকি? উনি একটা ভিক্ষুক হয়েছে তাতে কি, উনিও তো মানুষ। হ্যাঁ, তুমি যে বুঝতে পেরেছো এটা অনেক কিছু, কিন্তু তোমার ভাই ভাবি জিনিসটা বুঝতে পারলো না। আসলে সবুজ, আমার ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমা করো। থাক ভাবি, যা হবার তা তো হয়ে গিয়েছে, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। না সবুজ, আসলেই তুমি অনেক ভালো। তুমি এক কাজ করো, বিথিকে নিয়ে আমাদের সাথে চলো। আমি আব্বা আম্মার সাথে কথা বলে শীঘ্রই তোমাদের বিবাহের ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। ওদের দুজনকে একদম সুন্দর মানাবে। ওদের বিয়ে দেবো ধুমধাম করে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন। আচ্ছা চলো সবুজ। কি ব্যাপার, কখন আসবে তোমার বাবা? এই তো এসে বলবো। রে বাবা, আইতে করলি? বাবা তুমি? আরে আমি তো আমার আইতে করলি এই জন্য আসলাম। রিক্সা নিয়ে তুমি রাস্তায় নেমেছ? আরে আমি তো রিক্সা আলাই, আমি রিক্সা নিয়ে আসুন না, কি করুন? আমি কি পাইলট যে হেলিকপ্টার নিয়ে আসুন? আরে বাবা তুমি কি বলতেছো? ছি সবুজ ছি, তার মানে তুমি একটা রিক্সা চালকের ছেলে? আরে পরি আমার কথা তো শুনবে। আরে বাবা থাক, আমার সাথে আর নাটক করতে হবে না তোমাদের। তুমি যদি আমাকে আগে থেকে বলতে যে তোমার বাবা একজন রিক্সা চালক, তাহলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করে কখনোই এতক্ষণ ওয়েট করতাম না। তুমি কি করে পারলে আমাকে এভাবে ঠকাতে? তুমি একটা বারের জন্য আমাকে কেন জানাওনি যে তোমার বাবা একজন রিক্সা চালক? আমি কিনা তোমাকে ভালোবেসে এতদিন বিয়ের স্বপ্ন দেখে এসেছি। আমি ভেবেছিলাম কিনা তোমাকে ভালোবেসে বিয়ে করলে আমি অনেক সুখে থাকতে পারবো, কিন্তু আজকে দেখি কিনা আমার বাবার যতটুকু আছে তোমার বাবার ততটুকুও নেই। তোমার বাবা একজন সামান্য রিক্সা চালক, আর আমি তো তোমাদের পরিচয় দিতেও ঘৃণা বোধ করি। আর তোমাকে ভালোবাসা তো দূরের কথা। পরি, আমার বাবার পরিচয় যাই হোক না কেন, আমি তো তোমাকে ভালোবাসি। প্রয়োজনে গার্মেন্টস চাকরি করে তোমাকে আমি ভালো রাখবো। প্লিজ এরকম করো না। তুমি আমাকে ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি তুই গার্মেন্টসে চাকরি করলে আমি তোকে বিয়ে করব আর তোর বাবা রিক্সা চালক সেটা জানা সত্ত্বেও আমি তোর সাথে রিলেশনশিপ চালিয়ে যাব? অসম্ভব। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি ভালোই করেছেন ঠিক সময়ে এসে, না হলে তোর আসল রূপ জানতেই পারতাম না। আমাকে মাফ করবেন, আপনার মতো রিক্সা চালকের ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। মারে একটা কথা কই, আমার পুলারে যেহেতু ভালোই বাসা, আমার পুলারে তুমি বিয়া করে নাও। আমি জীবনও তোমাকে বাসায় যাবো, আমার পরিচয় তোমরা না দিলে। এই রিক্সাওয়ালার বাচ্চা, তোর মতো রিক্সাওয়ালার পরিচয় বুঝে আমার বাড়িতে গিয়ে দিতে হবে? তুই যে রাস্তাঘাটে রিক্সা চালাবি, এইটা কি আমার পরিবার পরিজন দেখতে পাবে না? আচ্ছা মা, তাহলে তুমি কোন ধরনের ছেলে পছন্দ করো? আরে আমার তো ছেলে পছন্দ কোনো লাখপতির ছেলে। লাখপতি, আর এ হচ্ছে কোটিপতি। মানে? মানে শোনো তা। আরে বাবা আসো তো, আসো তো বাবা। আরে তুই আমার কি পোশাক পরাইলি? আরে বাবা কি পোশাক পরাইছি মানে? রিক্সাওয়ালার পোশাক পরাইছি। আরে রিক্সাওয়ালার পোশাক পরাবে কে লিগা? আমি যাবো তোর ভাইয়ের পাত্রী দেখার লিগে। একটু ভালো পোশাক পরে না গেলে পরে মানুষের সামনে গেলে কইব কি? হ্যাঁ আরে বাবা আমি জানি তো তুমি বাইরে লিগে পাত্রী দেখতে যাইতেছো, আর এই জন্যই তোমার এই পোশাকটা আমি পরাইছি। আরে বাবা তুমি যদি ভালো পোশাক পরে যাও তাহলে ওই মেয়ের তোর কিছুই তুমি বুঝতে পারবা না। তাহলে ওই মেয়েটা কি লোভী নাকি এটা কিছুই তুমি বুঝতে পারবা না। কাজেই এর লিগে তোমার রিক্সাওয়ালার পোশাক পরাইছি আমি, এতে করে তুমি ওই মেয়েটার আসল রূপ দেখতে পারবা। ওই মেয়েটা যদি লোভী হয় তাহলে তোমার আর বাইরে অনেক অপমান করবো, আর ওই মেয়েটা সত্যি যদি আমার বাইরে ভালোবাসে তাহলে দেখবা তোমাকে কোনো অপমান করবো না, তোমার সাথে ভালো মতো কথা বলবো, ভালো ব্যবহার করবো। তুই ঠিক কথাই করছিস, এইটা তো আমার মাথায় আসে নাই। তুই একটা ভালো বুদ্ধি করছিস, তাই আমি রিক্সা পাবো কই? আরে বাবা ওইটা নিয়ে কোনো চিন্তা করো না, রিক্সা আমি রাই খাইছি রাস্তায়, তুমি যাও। আচ্ছা ঠিক আছে যাই। ঠিক আছে। আরে বাবা যারে তারে কি আমাকে বাড়ির বউ বানানো যায়? আর একটু বাজাই বুঝে নিলে ক্ষতি কি? আই এম সরি আঙ্কেল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে হঠাৎ করে আপনাকে রিক্সায় দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল। সবুজ, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে আর চাই। রাখ, তুই আমাকে কি বিয়ে করবি? আমি তো তোকে বিয়ে করবো না। তোর মতো লোভী মেয়ের সাথে সংসার করা যায় না। আজ বাদে কাল তুই যদি আমার থেকে টাকাওয়ালা ছেলে পাস তখন তো তার সাথে চলে যাবি। তুই আমার সামনে থেকে চলে যা। বাবা তোমার অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্য এই লোভীটারে আমি চিনছি। বাবা রে, আমি তো তোর বাপ,
আমার তো একটা দায়িত্ব যে তোরে ভালো চাই একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া, এই জন্যে এই নাটকটা আমি করছি তোর ভালোবাসার মানুষটারে যাতে তুই চিনবার পারস। আরে শোন বাবা, এই মেয়ে বিয়ে করার মতো যোগ্য পাত্রী না। আরে ও তো একটা লুবি, ও তো তোরে ভালোবাসে না, তুই ভালোবাসে তোর টাকা দে। চল বাড়ি চল, এর চেয়ে ভালো দেহে মেয়ের দেহে তোর বিয়ে করে। ঠিক আছে বাবা, তুমি রিক্সায় ওঠো, আমি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ চল। আঙ্কেল আমার কথাটা শুনুন, সবুজ আমার ভুল হয়ে যা। গেছে। সবুজ এই যে আপনার সমস্যা কি? আপনি যে এইভাবে ওপেন রোডের মাঝখানে বসে আছেন, এখনই তো আপনার কোনো ক্ষতি হয়ে যেত। এই ক্ষতি তো আমার হবে না, ক্ষতি হবে তোদের, কারণ আমার ধ্যান ভঙ্গ করে তোরা যাচ্ছিলি। এই আপনার ধ্যান ভঙ্গ করলে কি হবে? হ্যাঁ, আপনি রাস্তা আটকে এইভাবে বসে থাকবেন আর পথচারীরা যাবে না? এই আমি তোর সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমার মামনির সাথে। ইয়ার মধ্যে একটা কথা বলবি না তুই। শোনো মামনি, এই ছেলেটা তোমার কি হয়? আর এই ছেলেটার সাথেই তুমি কোথায় যাচ্ছ? না মানে আসলে ও আমার বয়ফ্রেন্ড, আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। আমরা প্রায়ই এভাবে ঘোরাঘুরি করি। না, এই ছেলের সাথে তুমি যেও না, তোমার অনেক বড় বিপদ আছে। কি? আমার সামনে বিপদ আছে কি না আছে সেটা আপনি কিভাবে জানেন? এই শোন, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারি, আর বলতে পারি বিধায়ী আমি এই গাছের নিচে এসে বসেছি। আচ্ছা, এতই যদি অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন, তাহলে বলেন তো আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমার ভবিষ্যৎটা কেমন হবে? তার আগে তুই উত্তর দে, ওকে তুই ভালোবাসিস কেন? কেন আর ভালোবাসবো? ও দেখতে সুন্দর, স্মার্ট, ওর অনেক টাকা পয়সা আছে। আমি যদি ওকে বিয়ে করি সারা জীবন আমি সুখে কাটাতে পারবো, এই জন্যই আমি ওকে ভালোবাসি। মিথ্যা কথা, এই ছেলের টাকা পয়সা কিচ্ছু নেই, আর এই ছেলের বাবা ভিক্ষা করে, ও রাস্তার ছেলে। আর ওর সাথে তোর বিয়ে হলে তুই পানের জলে ভাসবি, তোর দুঃখের সীমা হবে না, তোরও রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। মানে তাহলে যে নাইম এতদিন আমাকে বলেছে ও ভালো ঘরের ছেলে, ওর বাবার অনেক বড় বিজনেস আছে, ও অনেক টাকা পয়সাওয়ালার ছেলে, আমাকে অনেক সুখে রাখতে পারবে, তাহলে এগুলা? না, তুই ভুল জানিস, কারণ আমি ওর সম্বন্ধে সব জানি। আমি যেটা বলছি এটাই সত্য। কি নাইম, এতদিন তুমি আমাকে ঠকিয়ে এসেছো। তুমি একটা রাস্তার ছেলে, আর আমি কিনা একটা রাস্তার ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম। ছি ছি, ভালোই হয়েছে আমার এরকম একটা লোকের সাথে দেখা হয়েছে, যার মাধ্যমে আমি আমার ভবিষ্যৎটা জেনে গেছি। আজকের পর থেকে আমি তো আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। পরি, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, রাস্তার একটা লোকের কথা তুমি বিশ্বাস করছো? উনি আমার সম্পর্কে কতটুকু জানে? আর উনি যেটা বলছে তুমি এগুলো বিশ্বাস করে আমাকে ভুল বুঝছো? চুপ থাকো। উনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলতে পারে বলেই সে সব বলে দিয়েছে। আমি তো আর আজকের পর থেকে তোমার সাথে কখনোই সম্পর্ক রাখবো না। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেন তো, যেহেতু ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না, তাহলে আমার এখন কি করা উচিত? এই তোর কি করা উচিত এখনো বুঝোস নাই? আরে এই ভিখারির বাচ্চারা ভাইরা একটা টাকাওয়ালা পোলা ধর, আর সেই পোলার ধরলে পরে তুই সারাটা জীবন সুখে নাইচা গাইয়া জীবন কাটাইতে পারবি। অবশ্য তোর ওই পোলাটা ধরতে অনেক সময় লাগবে, তবু তোর জন্য ভালো হইব। একদম না, আমার কোনো সময় লাগবে না। ও ছাড়াও আমার হাতে অনেক ভালো ভালো ছেলে আছে। ইতিমধ্যে একটি টাকাওয়ালা ছেলেও আছে, তার নাম হৃদয়। আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এতদিন তো ওর সাথে সম্পর্ক রেখেছিলাম, ভেবেছিলাম ও বড়লোক, ও টাকা পয়সাওয়ালার ছেলে। তাই আজকে যখন জানতে পারলাম ও একটা ফকিরের ছেলে, আজকের পর থেকে ওর সাথে কোনো সম্পর্কই আমি রাখবো না। হৃদয়কেই আমি বিয়ে করব, ও আমাকে অনেক ভালো রাখতে পারবে। আর হ্যাঁ, তুমিও শুনে রাখো, আমার তুমি ব্যতীতও আরও একজনের সাথে রিলেশন আছে। ও দেশের অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক টাকা পয়সাওয়ালার ছেলে। ওই না তোমার চাইতে আমাকে অনেক বেশি সুখে রাখতে পারবে। দাঁড়াও, আমি এক কাজ করি, ওকে ফোন দিই আর এখানে আসতে বলি। হ্যালো হৃদয়, কোথায় তুমি? আচ্ছা শোনো, আমি এই কাঠ বাগানটাতে আছি, তুমি তাড়াতাড়ি আসো তো। আজকে তোমাকে আমি একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কি ব্যাপার পরি, কি হয়েছে? ডাকলে কেন? ও ডাকলাম এই ভিখারিটার সাথে পরিচয় করানোর জন্য। জানো, ওর সাথে আমার কিছুদিন রিলেশন ছিল, বাট আজকে জানতে পারলাম ও একটা ফকিরের ছেলে। তাই ওর সাথে ব্রেকআপ করে দিলাম আর সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করব। দাঁড়াও, আসল খেলা তো এখনো বাকি। তুমি এতক্ষণ যে লোকটার কথা শুনে আমাকে অবিশ্বাস করলে, আমাকে ভুল বুঝলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমার সামনে এনে হাজির করলে। তুমি কি জানো এই লোকটাকে? সে কোনো পাগল, কোনো জ্যোতিষী বা ভিখারি নয়, সে হচ্ছে আমার কোটিপতি বাবা।
হ্যাঁ, আমি ওর বাবা। বাবা, আমি বলছি, শোনো পরি, আমার বাবা আমাকে আগেই বলেছিল যে নাইম, তুই যে মেয়েটাকে ভালোবাসিস সেই মেয়েটা হয়তো তোকে মন থেকে ভালোবাসে না, ভালোবাসে তোর বাড়ি গাড়ি টাকা পয়সা এসবকে। কিন্তু আমি আমার বাবার কথা বিশ্বাস করিনি, আমি অন্ধের মতো তোমাকে ভালোবেসে গেছিলাম। কিন্তু আমার এক পর্যায়ে মনে হলো যে তোমাকে আমার একটু পরীক্ষা করে দেখা উচিত। তাই আমি আমার বাবাকে এই পাগলের বেশে জ্যোতিষী সাজিয়ে এই রাস্তার মাঝখানে বসিয়েছি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার আসল রূপটা চেনার জন্য। যাই হোক, তুমি যে কতটা লোভী সেটা আমার বুঝতে একদম বাকি নেই। তুমি এই ছেলেটাকে ভালোবাসো না? ঠিক আছে, তুমি এই ছেলের হাত ধরে চলে যাও। আজকের পর থেকে আমি তোমার মুখটাও আর দেখতে চাই না। চলে যাও বলছি। না না নাইম, আমি তো আসলে তোমাকেই ভালোবাসি, আমি মিথ্যা বলেছি। দেখো নাইম, আমি তোমাকেই চাই। এই চুপ! তোর ওই মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। দূর হয়ে যা আমার চোখের সামনে। আজকের পর থেকে তোর এই মুখটাও আমি আর দেখতে চাই না। বাবা, চলে আসো। না না নাইম, এই সব কিছু তোমার জন্য হলো। ফোন দেওয়ার সাথে সাথে চলে আসতে হয়, তাই না? ইস, তোমার থেকে টাকাওয়ালা ছেলেটা হাতছাড়া হয়ে গেল। থাকো তুমি। তোমা, সবকিছু ঠিকঠাক আছে তো না? হ্যাঁ, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার মনে হইতেছে কি এখানে যদি আর কয়েকটা আইটেম বাড়ানো যেত তাহলে মামা, তুমি এইখানে? মামা ঝালমুড়ি খাবে? এই মামার জন্য ঝালমুড়ি বানাও। চুপ কর, একটা কথা বলবি না। আমার বোন আর বোন জামাই লক্ষ লক্ষ টাকা খরচ করে ওদের জাপান পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। ওরা জাপান লেখাপড়া শেষ করে বাংলাদেশে এসে কিনা এই ঝালমুড়ির দোকান দিয়েছি। আরে মামা, তুমি এত এক্সাইটেড হচ্ছে কেন? আমরা তো একটা বিজনেসই করছি, তাই না? খারাপ কিছু তো করছি না। চুপ, আর কথা বলবি না। হ্যাঁ, ব্যবসা করতেছো, ঝালমুড়ির দোকান একটা বিজনেস। আরে মামা, আমরা তো কোনো চুরি ডাকাতি করতেছি না, আমরা তো সৎভাবে ব্যবসা করতেছি। আমাকে বোঝাতে এসেছিস কোনটা সৎ কোনটা অসৎ? আরে তোদের না জাতিসংঘে চাকরি করার কথা ছিল, চাকরি না করে বাংলাদেশে এসে ঝালমুড়ির ব্যবসা করছিস। মামা, তুমি বারবার কেন চাকরির কথা বলছো? চাকরি তো হচ্ছে একটা দাসত্ব। হ্যাঁ মামা, ভাই একদম ঠিক কথা বলেছে। চাকরি করাটা অন্যের দাসত্বের মতো। তাছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাটা এখন পর্যন্ত রয়ে গেছে, তাই বলে তোমার মধ্যেও রয়ে গেছে। এই চুপ কর, একদম চুপ করবি। আমাকে জ্ঞান দিতে আসছিস? এই দাসত্ব কি? দাসত্ব মানে কি? মামা, দাসত্ব মানে চাকরিদাতার গোলামি করা, তাদের শৃঙ্খলে আবদ্ধ থাকা। আমরা স্বাধীন দেশে কিসের জন্য ব্যবসা করতে পারবো না? কেন তাদের দাসত্ব করতে হবে আমাদের? হ্যাঁ মামা, শুধু তাই না, চাকরি হচ্ছে চাকরিদাতাকে সবসময় তুষামুদি করা, তাকে সবসময় নমনম করা, তার কথায় সবসময় উঠা বসা, সে যখন যা বলবে সেগুলো করা। আচ্ছা মামা, তুমিই বলো তো, আমরা হচ্ছি স্বাধীন দেশের নাগরিক, আমাদের তো নিজস্ব একটা ফ্রিডম আছে, তাই না? আমরা আমাদের ইচ্ছা মতো এখানে একটা বিজনেস দাঁড় করিয়েছি। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে কি আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? আমরা তো নিজেদের ইচ্ছা মতো একটা বিজনেসই দাঁড় করেছি। আমরা তো চুরি ডাকাতি এসব কিছুই করছি না, সৎভাবে হালালভাবে আমরা একটা বিজনেস দাঁড় করেছি। আচ্ছা মামা, এখানে প্রবলেমটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে তোরা বোঝার চেষ্টা কর, ব্যবসা মানেই হচ্ছে রিস্ক। তাই আমি এই রিস্ক নিতে তোদেরকে কোনোভাবেই ছাই দিচ্ছি না। মামা, চাকরি করা তো আরো রিস্ক। চাকরি করতে গেলে সব সময় অন্যের নিয়ন্ত্রণে চলতে হয়। বস চাইলে যে কোনো সময় চাকরি থেকে ইস্তফা দিয়ে দিতে পারে। আর দেখো, এই যে আমরা নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছি, এখানে কি আমাদের নিজেদের কোনোভাবে লস হবে? কখনোই না। আমাদের ইনকাম কিন্তু চলতেই থাকবে। প্রত্যেকটা বিজনেসেই তো কিছু না কিছু ঝুঁকি থাকে, এখানে হয়তো সামান্য কিছু ঝুঁকি থাকবে, তবে সেটা আমরা মানিয়ে নিতে পারব। আর যদি আমরা বড় একটা বিজনেস দাঁড় করাতে পারি, তাহলে আমাদের সুযোগ থাকছে বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরার। হ্যাঁ মামা, নাইম ভাইয়া তো ঠিক কথাই বলেছে, ব্যবসায় তো কিছু না কিছু রিস্ক থাকতেই পারে। মামা, কেএফসির মালিক সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? সেই 65 বছর বয়সে সে একটা ছোট্ট বিজনেস শুরু করে, সেই বিজনেস থেকে আজকে তার সারা বিশ্বে নাম ডাক। চিন্তা করেছো? সেই 65 বছর বয়সে ছোট্ট একটা বিজনেস, তাহলে আমরা কেন পারবো না? চাকরি করা মানে তো হচ্ছে নিজের মূল্যবান সময় নষ্ট করে অন্যের স্বপ্নকে পূরণ করা। তাই আমরা জাপান থাকতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দেশে ফিরে নিজেদের মতো করে একটা বিজনেস দাঁড় করাবো, আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করব। আমরা সেটাই করছি মামা। ভাইগনা, তোদের কথা শুনে না আমার অনেক গর্ববোধ হচ্ছে। এই বাংলাদেশের প্রতিটা মানুষ যদি তোদের মতো চিন্তা ভাবনা করতো, তাহলে না এই বাংলাদেশটা অনেক সমৃদ্ধশালী হতো, উন্নত হতো। এই দেশে আর বেকারত্ব থাকতো না। নে নে, কথা বাদ দে, এবার আমাকে ঝালমুড়ি দে। আর এখন থেকে আমিও তোদের সাথে ব্যবসায় ইনক্লুড থাকবো, আমাকেও রাখবি। ঠিক আছে, এই দে দে মামাকে ঝালমুড়ি দে। দিচ্ছি দিচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার তো চিনবেন না, আমি চাকরানী, আমার নাম সুন্দরী। আমি সবার বাড়িতে ঘুরে ঘুরে কাম করি, আর আমি খবর পাইছি আপনাকে বাড়িতে কাম করা লাগবো, তাই আমি নিজ দায়িত্বে চলে আইছি। এখন আপনারা আমার নিজ দায়িত্বে আপনাকে বাড়ির ভিতরে নিয়ে যান, আর সবগুলা কাজ বোঝায় দেন, আপনাকে কাজ আমি কইরা দিব। আব্বা, আমাকে বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, কাজের লোক নাই, আমাকে ওই ভাগযোগ করে কাজ করুন লাগে। ও যখন আইসে এক কাজ করি, ওরে কাজের মহিলা হিসাবে রাইয়া দিই। আরে দে। আচ্ছা তোমারে তো চিনি টিনি না, তোমার বাড়ি কোন জায়গা? আমাকে বাড়ি ওই যে পোপাড়া আছে না, পোপাড়ার উত্তর পাশে আমাকে বাড়ি। এবারে নদীর জলে একদম আমাকে ঘরটা ভাইসা গেছে, তাই এখন আমি হাইটে হাইটে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। ও আচ্ছা, ঠিক আছে আব্বা, এক কাজ করি, ও যখন আইসে ওরে রাইয়া দেই কাজের জন্য। আরে তুই আগে কস কেমনে বেতন টেতন মিটিয়ে তারপর ওরা ঘরে ঢুকা। আচ্ছা তোমারে কেমনি কত দিতে হইব? আপনার ঘর যেটা ভালো মনে হয় ওইটাই। আমি যদি খাইতে পারি ঠিক মতো, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা কোন আমার কয় টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু বাড়ি ঘর বাইসে গেছে, আমাকে নেই থাকবা, আমাকে নেই খাইবে, 5-7 হাজার টাকা দিমুনি। আচ্ছা আচ্ছা, 7,000 টাকা হইলেই চলবো, আর কোনো সমস্যা নেই আমার। তাহলে তো ওই গেল গা, ওরে ঘরে নিয়ে কাম কাজ বুঝাই দে, ঠিক আছে? আর আমি বাজার থেকে আই। আসসালামু আলাইকুম। এই আসো আসো তুমি। কি করতেছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা এখন আমার একটা কথা কও তো, এই যে এই বাড়িতে ঢুকছি, এই বুদ্ধিটা কেমন হইছে? বুদ্ধিটা কার? বুদ্ধিটা তো তোমারই, কিন্তু এই বাড়িতে ঢোকা না এতটাও সহজ ছিল না। কত কিছু কইয়া তারপরে যে এই বাড়িতে ঢুকছি, জানো আমি আইসা আগে কি কইছি? কি বলছো? কইছি আমি চাকরানী, আমার নাম সুন্দরী, আমি লোকের বাড়িতে ঘুরে ঘুরে কাজ করি। এগুলা করার পরে খুব সহজেই তোমার আব্বা আর তোমার ভাই কোনো কিছু না বুঝাই, আচ্ছা ঠিক আছে তুমি আজকে থেকে এই বাড়িতে কাজ করবা। জানো আমার না 7,000 টাকা বেতনও ধরছে। তাই নাকি? ওরে আমার বুদ্ধিমতী বউ রে। আগামী বার আমি 2 ট্রাক সিমেন্ট। আচ্ছা আনি ফিরোজ, তোর এত বড় সাহস, সাধারণ একটা চাকরানির সাথে তুই সোহাগ ভালোবাসা নিবেদন করছিস? তোর এত বড় সাহস কেরা দিছে? হ্যাঁ, তুই ভুলে যাস না তুই আমার সন্তান, আর আমার সন্তান হয়ে কিনা একটা চাকরানির সাথে। ফেরদৌস, ওকে ভালো করে বোঝা। ফিরোজ, তুই ভুলে যাস নি আমি তোর বড় ভাই, আমি এখনো বিয়ে করিনি, আর আমাদের বাবা বেঁচে আছে। তুই কি না একটা চাকরানির সাথে এরকম রচ্চে ভস্তি করছিস? না ভাই, ও কোনো কাজের মেয়ে না, ও আমার বউ, আর ও কোনো বস্তির মেয়ে না, একটা ভালো ফ্যামিলির মেয়ে। হ্যাঁ বাবা, ফিরোজ যা বললো সত্যিই বললো। আর আমার বাবা চাচ্ছিল আমাকে যত দ্রুত পারে আমাকে যেন বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি ফিরোজকে বললাম যে ফিরোজ আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না। তখন ফিরোজ আমাকে বলল আমার বড় ভাই তো এখনো বিয়ে করেনি, আমি কি করে তোমাকে বিয়ে করব। তারপর আমি আর ফিরোজ। আচ্ছা আমার না একটা বিষয় জানার অনেক ইচ্ছা হইতেছে, মানুষ যদি বিয়ে করে তাহলে নতুন বউ লাল বেনারসি শাড়ি পরে, আর যদি কোনো পোলা বিয়ে করে তাহলে পাঞ্জাবি পায়জামা পরে, কিন্তু তুমি আমার চাকরানির মতন করে বিয়ে করলা, আর তুমি নিজেও তো এটি কেমন জামা কাপড় পরছো? এগুলা জামা কাপড় পরে কেউ বিয়ে করে নাকি? আরে তুমি দেখতেছো পাঞ্জাবি পায়জামা নতুন শাড়ি, আমি তো এসব দেখছি না। তুমি তো জানো না আমার বাপ ভাই কি তেরা, পারে বোঝানোতে কত কষ্ট। আমি যে তোমার যদি এখন নতুন শাড়ি আমি পাঞ্জাবি পরিয়ে তারপরে বিয়ে শাদী করে তোমার নিয়ে যাই, তাহলে তারা তো মেনে নেবে না। আমি একটা বুদ্ধি বের করছি, তুমি আমাদের বাড়িতে চাকরানি সেজে কাজের জন্য যাবা, বাপ ভাইটি যেভাবে হোক ম্যানেজ করে কাজটা তুমি নিবা, তো এতে লাভ হবে। তুমি আমি পাশাপাশি থাকলাম, তারপর একদিন সুযোগ বুঝে যদি দেখি তাদের মন টন ভালো, সেদিনকে আমি তোমার আর আমার কথা জানাবো, অবশ্যই সেদিন তারা মেনে নেবে। আল্লাহ, আমি তো এত কিছু বুঝতেই পারি নাই, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। যদি মাইনা না নেয় তাহলে এবারে আমি চাকরানি হিসাবে ঢুকে যাবো। আগে যাও, গিয়ে আমার বাপ ভাইকে ম্যানেজ করে যেভাবে হোক কাজটা তুমি নাও, একটু পরে আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। কিন্তু যাও, আমি ওই দোকান থেকে একটু চাটা খেয়ে বসে থাকি, তুমি যাও, আচ্ছা ঠিক আছে, পরে যাবো। আচ্ছা। আমরা লুকিয়ে বিয়ে করেছি, আর এই বাড়িতে ফিরোজ আমাকে চাকরানি হিসাবে পাঠিয়েছে। তারপর বললো আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক করে নিবে।
তার আগেই তো আপনারা জেনে গেলেন। আচ্ছা যাই হোক বাবা, যা হয়েছে তার জন্য সরি বাবা, আপনি আমাদেরকে মাফ করে দিন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে কাজটা করেছো এটা তোমার উচিত হয় না, কারণ আমারও তো একটা মান সম্মান আছে। তারপরে তোমরা বিয়ে করবে সেটা আমাকে জানালেই তো পারতে। আমি ফেরদৌসের সাথে আলাপ করেছি যে আমি ছোট জনকে বিয়ে করাবো, কিন্তু তার মধ্যে তোমরা এইভাবে বিয়ে করেছো। তো যাই হোক, যা হবার তো হয়ে গেছে। ফেরদৌস, এখন কি করা যায় বল? আব্বা কি আর করা, ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে ধুমধাম করে ওদের বিয়ের কাজটা ছেড়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবাকে খবর দাও। আচ্ছা ঠিক আছে, বেঁচে থাকো, চলো ঘরে চলো। ঠিক আছে।